প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা বিষয়বস্তু হচ্ছে হৃদরোগের কারণ এবং প্রতিরোধে করণীয়। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে সরাসরি ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার একটা ব্যাচ পরে আছেন আমি দেখতে পাচ্ছি, যেখানে হৃৎপিণ্ডের একটা চিহ্ন আঁকা, কার্ডিয়াক লোগো। এটা আসলে এটা কার্ডিয়াক সোসাইটি ইএসসি এটা ইস্যু করে এটা আসলে। আচ্ছা, এটা রিপ্রেজেন্ট করছে যে আমাদের সুস্থ হার্টকে রিপ্রেজেন্ট করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আজকে হার্ট বিষয়ে কথা বলবো, হৃদরোগ বিষয়ে কথা বলবো। যে হৃদরোগ নিয়ে আমরা তো কম বেশি সবাই জানি, মোটামুটি আমরা সচেতনও। তারপরেও কিন্তু হৃদরোগীর সংখ্যা নেহায়েত কম নয়। প্রতি বছরই কিন্তু হৃদরোগজনিত কারণে মানুষের মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে হৃদরোগের সংখ্যাও বাড়ছে। তো সময়টা আসলে হৃদরোগ নিয়ে কথা বলার জন্য খুবই উপযুক্ত একটা সময়। স্যার, শুরুতেই জানতে চাচ্ছি যে হৃদরোগ বলতে আসলে কি বোঝানো হয়? খুব একটা ভালো কোশ্চেন। হৃদরোগ বলতে বেশিরভাগ মানে জনগণের ধারণা যে বুকে বাম পাশে ব্যথা বা বুকে ব্যথা যেটাই হোক, আসলে শুধু বুকে ব্যথাই হৃদরোগ না। হৃদরোগ বলে হৃদরোগ সংক্রান্ত যতগুলো সিস্টেম আছে সবগুলোর ব্যথা, যেটা হতে পারে অ্যানজাইনা বা চেস্ট পেইন হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, হার্টের বাল্বের ডিজিজ হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, বা রক্তনালীর কোনো রোগ হলে এটা আমরা হৃদরোগ বলি। সাধারণভাবে বুকে ব্যথাকে হৃদরোগ বেশি বলা হয় এই জন্য যে এই রোগ ব্যথা যদি হৃদরোগের কারণে হয়ে থাকে, রোগী খুব দ্রুত খারাপ হয়ে যায়, এই জন্য এটা নিয়ে বেশি অ্যালার্ট। কিন্তু উচ্চ রক্তচাপ যে একটা হৃদরোগ, এটা যেমন চিকিৎসা করতে হবে। অনিয়মিত হৃদস্পন্দন, অনেকে বুক ধড়ফড় নিয়ে আসে, সেটাও একটা হৃদরোগ। আবার অনেকের জন্মগতভাবে হার্টের বাল্বের সমস্যা থাকে, এটাও একটা হৃদরোগ। অনেকের বাল্বের সমস্যা থাকে বাতজ্বরজনিত রোগে, সেটাও একটা হৃদরোগ। আচ্ছা, আমরা যদি বলি যে হৃদরোগের মানে আপনি অনেকগুলো ভ্যারিয়েশনের কথা বললেন, তো এর মধ্যে ঠিক কোন কারণে মানুষ সবচেয়ে বেশি মৃত্যু মুখে পতিত হয়? ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডাটা, সেটা বাংলাদেশে একই রকম, যে হার্ট অ্যাটাকজনিত কারণে হৃদরোগের ঝুঁকি বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রে এই কারণটা ভিন্ন। বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত ত্রুটি, যেটা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, তার জন্য হৃদরোগজনিত মৃত্যুর কারণটা বেশি। আচ্ছা, আমরা যেটা স্যার আপনি শুরুতেই বলছিলেন যে বুকে ব্যথা হওয়া মানেই কি হৃদরোগ কিনা, সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা ভয় ভীতি কাজ করে। অনেক সময় তারা আতঙ্কিত হয়ে যায় বুকে ব্যথা হলেই। তো এই বিষয়টি নিয়ে স্যার আপনি কি বলবেন? বুকে ব্যথা যখন হবে, প্রথমে চিন্তা করবো আমরা হৃদরোগ। কারণ হলো কি, হৃদরোগ যদি হয়েই থাকে আসলে এবং চিকিৎসা না করে, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। কিন্তু হৃদরোগ কিন্তু এমনি এমনি হয়ে যাবে না, তার কিছু একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকবে। যেমন সে যদি স্মোকার হয়, সে যদি ওবিস হয় বা মোটা হয় বেশি, তার যদি পারিবারিকভাবে হার্ট ডিজিজের লক্ষণ থাকে বা চিহ্ন থাকে, তার যদি ডায়াবেটিক থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাইলে সে একটা ঝুঁকির মধ্যে আছে। এবং সে যখন পরিশ্রম করবে বা কায়িক স্ট্রেস হবে, এটা মানসিক স্ট্রেস হলে হতে পারে, তখন বুকে ভার, চাপ, ব্যথা অনুভব করবে। এবং এটা একটা টিপিক্যাল ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা যদি দেখা যায় যে রোগী অনেক সময় বুঝে যে আমার দম বন্ধ হয়ে আসছে, ভার লাগতেছে, ঘেমে যাচ্ছে, ব্যথাটা বুকে, গলায়, হাতে ছড়ায় যাচ্ছে, তখন এটা হৃদরোগের সম্ভাবনাই বেশি। আর অনেক সময় রোগীরা বলে যে আমার বাম পাশে ব্যথা অনেকক্ষণ যাবত, নড়লে ব্যথা করে, কাশি দিলে ব্যথা করে, ঝুঁকলে ব্যথা করে। এইগুলোকে আমরা সাধারণত হার্টের পেইন বলে আইডেন্টিফাই করি না। এগুলো হার্ট ছাড়া বুকের অন্যান্য যে অংশ আছে, যেমন মাসেল আছে, জয়েন্ট আছে, বোনস আছে বা লাংস আছে, এইগুলোর থেকে অনেক সময় ব্যথা হতে পারে। তবে আপনাকে, আমাদের রোগীদের প্রতি পরামর্শ থাকবে, যদি বুকে ব্যথা হয়, আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে হার্ট ডিজিজ হওয়ার, তাহলে সেটাকে আপনি প্রথমেই হার্ট ডিজিজ হিসেবে চিন্তা করেই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং ডাক্তার যদি বলে যে আপনার হৃদরোগ নাই, সেক্ষেত্রে আপনি রিলিভ বা মুক্ত ভাবতে পারেন হৃদরোগ থেকে। সেক্ষেত্রে আসলে একজন মানুষ, তিনি হয়তো অ্যাপারেন্টলি হেলদি আছেন, তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, তিনি কি ঝুঁকির মধ্যে আছেন কিনা সেটা তিনি কিভাবে বুঝতে পারবেন? প্রথম হলো বয়স 40 যদি হয়, অ্যাবাভ 40, ইন কেস অফ মেল ফিমেল, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই স্ক্রিনিং টেস্টে যাবে। স্ক্রিনিং টেস্টে হলো রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন, তো সেই ঝুঁকির মধ্যে আছে কিনা দেখবে। প্রথম হলো আমরা ডায়াবেটিক টেস্ট করব, আমরা কোলেস্টেরল টেস্ট করব, আমরা ইসিজি করব, ইকো করব, কোনো ক্ষেত্রে স্ট্রেস ইসিজি করি বা ইটিটি করি, ট্রেডমিল। এই 4-5টা পরীক্ষা এবং হিস্ট্রি
নেওয়ার পরে আমরা বুঝে যাই সে রিস্কের মধ্যে আসে কিনা। আমাদের দেশে আছে যে রুগীরা দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেছে, স্মোকিং করতেছে, কিন্তু লাইফস্টাইলও চেঞ্জ করতেছে না, এবং ইয়ারলি যে চেক আপটা করা উচিত তার স্বাস্থ্য সংক্রান্ত সেটাও সে করে না। ফলে দেখা যায় যে সে রোগে আস্তে আস্তে ভুগতে ভুগতে একটা স্টেজে যে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে হয়। আবার অপোজিট একটা পিকচার আছে, অনেকে বলে যে আমি এত নিয়ন্ত্রিত জীবনযাপন করি, আমি স্মোকিং করি না, রেড মিট খাই না, আমার ওয়েট অত ভালো, আমার কেন হার্ট অ্যাটাক হলো? তার হার্ট অ্যাটাক পিছনে একটা কারণ থাকতে পারে স্ট্রেসফুল লাইফ, সেকেন্ড হতে পারে যে তার ফ্যামিলি মেম্বারের কেউ হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল, সে সেটাকে আমলে নেয় নাই। সেই দুইটা কারণে যে কোনো একটা কারণে হতে পারে, অথবা দেখা গেলে কোলেস্ট্রল বেশি ছিল, সে আইডেন্টিফাই করে নাই, তার জন্য হতে পারে। এই জন্য অ্যাডভাইস থাকবে অ্যাবাভ 40 উইথ রিস্ক ফ্যাক্টর অবশ্যই স্ক্রিনিং যাবে অ্যানুয়ালি। যদি হাই রিস্ক পেশেন্ট হয় তাহলে বছরে 2 বার করবে, তাইলে সে জেনে যাবে সে ঝুঁকির মধ্যে আছে কিনা। স্যার আমরা তো জানি যে এই যে হার্টের অসুখগুলো সেটার সাথে বয়সের একটা সম্পর্ক আছে। আপনি বারবার বলছেন যে অ্যাবাভ 40, মানে বয়স যত বাড়ছে ঝুঁকিটা তত বাড়ছে, কিন্তু এখন কিন্তু চিত্রটা কিছুটা পরিবর্তিত। আমরা দেখি যে অনেক অল্প বয়সী, তারা হয়তো 30-এর নিচে বয়স, তারাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। এর পিছনে কারণটা কি? একটা হলো স্ট্রেসফুল লাইফ, এখন জাঙ্ক ফুড, রিচ ফুড খাচ্ছে, আনহেলদি লাইফ, এক্সারসাইজ করছে না, ওবেসিটি, ওয়েট গেইন করতেছে। আরেকটা হলো হয়তো তার ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি হিস্ট্রি আছে। তো এই 4-5টা রিস্ক ফ্যাক্টর নিয়ে যদি কেউ থাকে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে। এবং আমরাও এটা মানে পাচ্ছি যে জাস্ট অ্যাডাল্ট হচ্ছে 18 বা 16 বছর বয়স, হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আসছে, হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে এবং হার্ট অ্যাটাকও হচ্ছে, এরকম আসছে। তাহলে আনহেলদি লাইফ, ওবেসিটি, ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেও ঝুঁকিতে আছে। মানে ওই লাইফস্টাইলের ব্যাপার, মানে ফ্যাক্টরগুলোই ঘুরে ফিরে উঠে আসছে। স্যার এখন যদি জানতে চাই যে বাংলাদেশের পরিসংখ্যান বা বাংলাদেশের বর্তমান চিত্রটা কেমন? বাংলাদেশের বর্তমান চিত্র হলো যে ডে বাই ডে হার্ট ডিজিজের সংখ্যা অনেক বাড়তেছে। একজ্যাক্ট কনফিগারেশন বা পরিসংখ্যানটা আমার কাছে নাই, কিন্তু ডে বাই ডে হার্ট ডিজিজের সংখ্যা বাড়তেছে। এবং দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রিটা, তার মধ্যে যখন পলিউশন একটা কারণ, এটার জন্য হার্ট ডিজিজ হচ্ছে, কাফ কাশি হচ্ছে, ডায়াবেটিক একটা রোগের সংখ্যা বাড়তেছে, কোলেস্ট্রল বাড়তেছে। মানে মানুষের সচেতনতা যেমন বাড়তেছে, রোগের মাত্রাও সেরকম বাড়তেছে। এবং কোনো বয়স আসলে ইমিউন না, যে আমার বয়স বাড়ে নাই আমি হার্ট ডিজিজ হব না। অনেকে এই ধারণাটা আছে। আপনি যে কোশ্চেনটা এরাইজ করছেন যে আমার বয়স তো এখন 18 মাত্র, আমার বয়স তো এখন 40, আমি কেন হার্ট ডিজিজে ভুগবো? আসলে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই জন্য হয়তো হার্ট ডিজিজে ভুগতেছে। এবং সেই জন্য যেহেতু আমাদের পপুলেশনও বাড়তেছে, হার্ট ডিজিজের সংখ্যাও বাড়তেছে, স্বাভাবিকভাবে বার্ডেনটা অনেক বেশি বাড়ছে। স্যার আমরা জানি যে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যায় আমাদের শ্বাসকষ্ট হতে পারে, আবার হার্ট ডিজিজেরও একটা ম্যানিফেস্টেশন হিসেবে দেখা যায় যে রোগীর শর্ট ব্রিথ হচ্ছে, ব্রিথলেসনেস হচ্ছে। মানে এই দুটো বিষয়কে কিন্তু অনেক সময় পেশেন্টরা গুলিয়ে ফেলে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অ্যাজমার পেশেন্ট, তারা যদি শ্বাসকষ্টে ভোগেন সেক্ষেত্রে তারা আসলে কি করবেন? প্রথমে হলে রুগীরা প্রথমে যে ভুলটা করে, শ্বাসকষ্ট যদি হয় সে ভাবে যে তার অ্যাজমা ছিল আগে, সেই অ্যাজমাটাই হয়তো হয়েছে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর অনেক সময় হার্ট ডিজিজ থেকে কিন্তু চেস্ট পেনের সাথে শ্বাসকষ্ট হয়, এবং যখন চেস্ট পেন আনট্রিটেড থাকবে সে হার্ট ফেলিওর চলে যাবে, তার কিন্তু শ্বাসকষ্ট হবে, কাফ হবে। সেক্ষেত্রে তার ডিফারেন্সিয়েট করার পয়েন্ট হলো, সাধারণত অ্যাজমাটা এপিসোডিক হয়, হঠাৎ হঠাৎ হবে, এবং কোনো এক্সাজারেটেড ফ্যাক্টর থাকলে, কোল্ডে গেলে বা ডাস্টে গেলে তার হবে, এবং সাথে হুইজ থাকবে, এবং ইনহেলার নিলে বা নেবুলাইজার নিলে ইমপ্রুভ হয়ে যায়। কিন্তু হার্ট ডিজিজের পেশেন্টের যে শ্বাসকষ্টটা সাধারণত হাঁটলে ব্যথা এবং তার সাথে শ্বাসকষ্ট হবে, রেস্ট নিলে কমে যাবে। এটা কোনো এপিসোডিক না, এটা কোনো মানে এক্সাজারেটেড ফ্যাক্টর লাগবে না যে কোল্ড বা ডাস্ট। অনেক সময় শুইলে তার শ্বাসকষ্ট হবে, কাশতে কাশতে মুখ দিয়ে ফেনা বের হবে, অনেক সময় রক্ত যায় ফেনার সাথে, যেটা হার্ট ফেলিউর নামে আমরা বলি। তাহলে শ্বাসকষ্টটা যখন আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হার্ট ডিজিজ থাকবে, শ্বাসকষ্ট হবে, সেটাকে আমরা কার্ডিয়াক রিলেটেড বলবো। আর যেটা আপনার অ্যাজমা হবে সেটা আমরা বলি যে এপিসোডিক, অ্যালার্জি কোনো কম্পোনেন্ট থাকবে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এবং এটা দেখা যায় যে ইয়ারলি প্রতি বছর হচ্ছে, অথবা ডাস্টে গেলে হচ্ছে, বা কোল্ড এক্সপোজার, অথবা অন্য কোনো মানে অ্যালার্জেন থাকলে, অনেকে আছে যে খাবারের সাথে অ্যালার্জেন, তাইলে হবে। কিন্তু হার্ট ডিজিজে এই জিনিসটা হবে না। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সীতাকুণ্ড, আমার বাড়ি মোহাম্মদ জাফর। আমার ওই প্রেশার আছে 2 টাইম, একটা সকালে ওষুধ খাই, একটা বিকেল ওষুধ খাই, আর বুকে একটু ব্যথা ব্যথা করে পিনপিনে। ওই বিশেষজ্ঞ দেখাছিলাম, উনি বলেন যে কোনো এই সমস্যা নাই, এমনি ওই প্রেশারের ওষুধ দিয়েছে কোরাসিক 8, আর একটা হচ্ছে যে এই সকালবেলা আর কি, এই 2টা ওষুধ দিয়েছিল আর কি। আচ্ছা দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা আমাদেরকে করুন।
আমি প্রেশারটাতে দুইটা ওষুধ খাইলে একটু কন্ট্রোলে থাকে, কিন্তু ওই বুকে একটু পিন করে এই বাঁ পাশে আর কি। ওনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ডায়াবেটিক, স্মোকার? না, ডায়াবেটিস নাই। স্মোকিং করেন কিনা? আপনার ফ্যামিলিতে হার্ট ডিজিজের কোনো সমস্যা আছে কিনা? না, হার্ট ডিজিজ তো আমি সবসময় কার্ডিওলজিস্টের কাছে যাই রে, ওনার কাছে দেখাই, বুক দেখাই, উনি তো হার্ট ডিজিজের এই পর্যন্ত হার্টের কোনো সমস্যার ওষুধ দেয় নাই, এমনি ওই প্রেশার ওষুধ দিছে আর কি, প্রেশার আছে। আচ্ছা, উনি 2 বেলা প্রেশার ওষুধ আচ্ছা, 2 বেলা প্রেশার ওষুধ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। অনেক সময় আমরা যে এক্সেন্ট্রিক ডোজে দিই, যে দিনে একটা দিই, রাতে একটা দিই, কারণ একটা ওষুধে যদি হাই ডোজে দিই দেখা যায় যে অনেকে টলারেট করতে পারে না, সাইড এফেক্ট হয়, সেই জন্য আমরা এটাকে এক্সেন্ট্রিক ডোজে দিই। অনেক সময় কম্বিনেশন ড্রাগও দিই। আর সেকেন্ড হলো ওনার যে বুকে ব্যথা, এই যে আমরা যেটা প্রথমে আমরা বলেছি যে বুকে ব্যথা মানে হার্ট ডিজিজ না, হার্ট ডিজিজ ছাড়া অন্য ব্যথা হতে পারে, সেটাকে ইভ্যালুয়েট করার জন্য উনি যে ডাক্তারের কাছে গিয়েছেন, ইসিজি পাশাপাশি ইটিটি করলে এটা বোঝা যাবে যে কার্ডিয়াক ডিজিজ কিনা। 80% কেসে আমরা ইটিটি দেখে বলতে পারি যার তা এটা ইস্কেমিক হার্ট ডিজিজ বা বুকে রক্তনালীর ব্লকজনিত রোগ। যদি রক্তনালীর ব্লকজনিত রোগ হয় তাহলে ইটিটির পরে আমরা এনজিওগ্রাম বা অন্য কিছু করে তার এটা ক্লিয়ার পিকচারটা আমরা তাদেরকে বলে দিতে পারি। উনি সম্ভবত একজন কার্ডিওলজিস্টের সাথেও কনসালটেশনে আছেন, সেটাই বললেন। ডেফিনেটলি, যেহেতু ওনার বুকে ব্যথার জন্য অন্য কোনো অ্যালার্মিং বা অন্য কোনো ওষুধ দেয় নাই, আমরা ধরে নিব এটা নন কার্ডিয়াক বা কার্ডিয়াক রোগ ছাড়া অন্য কারণে বুকে ব্যথা। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। এই যে যারা অনেক দিন ধরে হাইপারটেনশনে ভুগছেন, মানে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাদেরকে যে ওষুধগুলো আপনারা দেন সেখানে নিশ্চয়ই এমন ওষুধও থাকে যেটা হার্টকে সেভ করবে, মানে হার্টের জন্য প্রোটেক্টিভ মেডিসিনও আপনারা দিয়ে থাকেন। এটা একটা ভালো, আমাদের কাছে রুগীরা এসেই বলে প্রথমে যে আমি তো হার্টের ওষুধ খাই, আমি ব্লাড প্রেশারের ওষুধ খাই। সে একটা ওষুধকে আইডেন্টিফাই করে ফেলে বা ক্লাসিফাইড করে ফেলে যে এটা প্রেশারের ওষুধ, এটা হার্টের ওষুধ, এটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা ডায়াবেটিকের ওষুধ। তা আমি রুগীদের এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, কোনো ওষুধ কোনো ইন্ডিভিজুয়াল কোনো রোগের জন্য দেওয়া হয় না। দিস ইজ এ কম্বিনেশন ট্রিটমেন্ট, সবগুলো মিলে কালেকটিভলি একটা রোগের জন্য দেওয়া হয়। একই ওষুধ হার্টের কাজ করবে, একই ওষুধ আবার দেখা যাচ্ছে যে প্রেশারের কাজ করতেছে। সুতরাং আপনি যেটাকে প্রেশার ওষুধ ভাবতেছেন সেটা আসলে হার্টের জন্য দেওয়া হতে পারে, আবার হার্টের চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে প্রেশার দিতে পারে। ডোজের তারতম্য হয়, নাম হয়তো বা একই রকম, সেই জন্য আপনারা কোনোটাকেই মানে আলাদা করবেন না। আমাদের যেটা কমন প্র্যাকটিস, রুগীরা এসে বলে যে আমি তো প্রেশার ওষুধ খাচ্ছি, আসলে দেখা যাচ্ছে তার কার্ডিয়াক কোনো প্রবলেমের জন্য এটা দিয়েছে। একই ওষুধ আসলে অনেক কাজ করে, আপনি কোনো ওষুধকে এরকম ক্লাসিফাইড করা দরকার নাই যেটা হার্টের ওষুধ, এটা মানে এই প্রেশার ক্ষেত্রে ওষুধ। চিকিৎসকের পরামর্শের উপরে যেন তারা বিশ্বাস করে। এখন একটা বিষয় আমি টানতে চাই যে এখন তো শীতকাল, শীতে দেখা যায় যে যারা শ্বাসকষ্টের রোগী আছেন, যে ক্রনিক যারা বিভিন্ন ডিজিজে যারা ভুগছেন, তাদের সেটা অনেকটা বেড়ে যায়। আবার হার্টের রোগীদের জন্য এই শীতকাল সময়টা একটা খারাপ সময় হতে পারে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? শীতকালে হার্টের রোগীদের জন্য আমার কিছু পরামর্শ আছে এবং হার্টের রোগীদের ঝুঁকি কী আছে এটা আমি বলতে চাই। শীতকালে যখন আমাদের দেশে তো ঢাকা শহরে আসলে অত শীত না, ঢাকার বাইরে মোটামুটি ভালোই শীত এবং অন্যান্য জায়গায় যারা থাকে শীত বেশি। শীতকালে কিন্তু নর্মালি ভেসো কনস্ট্রিকশন হয়, মানে হার্ট ব্লাড ভেসেল যেটা এটা সংকুচিত হয়ে যায়, ফলে দেখা যায় প্রেশারের সংখ্যা বাড়ে, স্ট্রোকের সংখ্যা বাড়ে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সেকেন্ড হলো যাদের আগে থেকে হার্ট অ্যাটাকের সমস্যা আছে বা ব্লকজনিত রোগ আছে বা ইস্কিমিয়া আছে, তারা যদি কোল্ড ওয়েদারে হাঁটে বা কোল্ড মানে ঠান্ডা খাবার বেশি খায়, তাহলে ভেসো কনস্ট্রিকশন বা রক্তনালী সংকুচিত হয়ে চেস্ট পেইন বাড়তে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের উচিত হবে যে কোল্ডটাকে অ্যাভয়েড করা। যদি বাইরে যায় তাহলে ওয়ার্ম ওয়াটার পরবে, ওয়ার্ম ক্লোদিংস যেটা এটা পরবে, স্কার্ফ পরতে পারে মেয়েরা, মাফলার বা ক্যাপ পরতে পারে, পাশাপাশি রেগুলার হট মিল্ক হট ওয়াটার খাবে, পর্যাপ্ত রকম ব্যায়ামও করবে, ঘরেই করবে। আরেকটা যেটা প্রবলেম হয় যে শীতের জন্য অনেকে বাইরে যায় না, ওয়েট গেইন করে, কোলেস্টেরল বাড়ে, সেক্ষেত্রে রেগুলার হাঁটাটা অভ্যাস করতে হবে। নট ইন কোল্ড ওয়েদার, যাদের হার্ট ডিজিজ আছে তারা নর্মাল ওয়েদার এনভায়রনমেন্টে অথবা একটু ওয়ার্ম এনভায়রনমেন্টে হাঁটবে, সেক্ষেত্রে তাদের ঝুঁকিটা কমে যাবে। আমার মেসেজটা হলো যাদের হার্ট অ্যাটাক আছে বা হার্টে ব্লক আছে তারা ঠান্ডা ওয়েদারে হাঁটবেন না। ঠান্ডা ওয়েদারে হাঁটলে আপনার হার্টের ব্যথা বাড়তে পারে, আপনার হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, আপনার প্রেশার বাড়তে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডা অ্যাভয়েড করে নর্মাল যে টেম্পারেচার আছে সেখানে হাঁটার জন্য। অনেকে আছে আমাদের বলে যে আমার তো ডায়াবেটিক আছে, আমার তো হাঁটতেই হবে। তাহলে আগে লাইফ, তারপর ডায়াবেটিক। আপনি যদি ঝুঁকিতে পড়ে যান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনার খুব বেশি লাভ হবে না। আপনি হাঁটবেন ওই রকম ওয়েদারে যে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হবে, হার্টও ভালো থাকবে। মানে খুব বেশি কোল্ডের যে এক্সপোজার সেটা এড়িয়ে চলার পরামর্শ আপনি দিচ্ছেন। আচ্ছা, আমরা জানি যে স্যার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে শুধুমাত্র হার্টের ডিজিজ না, যে কোনো নন কমিউনিকেবল ডিজিজের একটা সরাসরি যোগসূত্র আছে। আপনারা বলে থাকেন যে অন্তত 30 মিনিট করে হাঁটা।
তো এই যে এখন আমাদের জীবন আসলে এত ব্যস্ত বা আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই রাস্তাটা হয়তো পাই না, যে বাসা থেকে নেমে যে আমরা একটু হাঁটবো সেই পরিবেশটা অনেক সময় আমরা পাই না, সেটার অভাবে দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করে মানে হয়ে উঠছে না। সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ রোগীদের জন্য? প্রথম হলো যে আপনি যে মানে ওপেন স্কাইতে হাঁটেন অ্যারোবিক এনভায়রনমেন্টে, সেটা বেস্ট। মোস্ট অফ দ্য ডেজ আপনি হাঁটবেন, 30 মিনিটস হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে, এবং শরীর ঘামে এরকম আস্তে আস্তে হাঁটলে হবে না। কিন্তু প্রত্যেকে কি একই নিয়ম ফলো করবে? আসলে তা না। যার হার্ট ডিজিজ আছে, যে অল্প হাঁটলে ব্যথা হয়, তার জন্য কিন্তু এটা না। আমরা বলি উইদিন লিমিট, আপনার বডি যতটুকু পারমিট করে, অ্যালাউ করে, আপনি অতটুকুই হাঁটবেন। অনেকেই বলে যে আমার তো ডায়াবেটিক আছে, ডায়াবেটিক তো কমে না। সেক্ষেত্রে আপনি ডায়াবেটিকে অন্য ওষুধগুলো মাত্রা বাড়াই দেবেন, হয় ইনসুলিন অথবা মুখে খাওয়ার ওষুধ। কিন্তু জোরে হাঁটতে গিয়ে আপনি কোনো ঝুঁকির মধ্যে পড়তে পারবেন না। সেকেন্ড হলো যে আপনি যদি বাইরে এনভায়রনমেন্ট না থাকে হাঁটার, অনেকে ট্রেডমিল কিনে ট্রেডমিলে এক্সারসাইজ করতেছে, অনেকে ফিজিক্যাল এক্সারসাইজগুলো বাসায় করতেছে, সেগুলো আপনি করতে পারেন। একদম অ্যাভয়েড করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় ওয়েট গেইন হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে না, কোলেস্টেরল বাড়তেছে। তো যাদের ডিজিজ আছে বা ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই এইগুলো নিয়ম মেনে তারপর ওষুধ খেতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। এবং পাশাপাশি আমরা বলি যে হার্টের বান্ধব কিছু খাবারের কথা আপনারা বলেন, যে হার্ট ফ্রেন্ডলি ফুড হ্যাবিট, যেটাকে আপনারা এনকারেজ করে থাকেন, তো সেটা আসলে কি? হার্ট হেলদি ফুড বলতে আমরা বলি যে রেড মিট আপনি অ্যাভয়েড করবেন। যত পা তত খারাপ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, 4 পা, এগুলো খারাপ। মাছ কোনো পা নাই, সব মাছ আপনি খেতে পারেন। তার মধ্যে চিংড়ি অনেকগুলো পা আছে, তাহলে চিংড়ি মাছ আপনার জন্য খারাপ। সেক্ষেত্রে চিংড়ির মধ্যে আবার বড় চিংড়িটা খারাপ। যেসব তেল জমে যায় না, ধরেন যে নারিকেল তেল জমে, এটা খাওয়া যাবে না। সয়াবিন তেল আবার জমে না, এটা আপনি খেতে পারবেন। বাটার জমে, ঘি জমে, এগুলো হার্টের জন্য খারাপ, অন্যান্য শরীরের অন্য অংশের জন্য খারাপ। এগুলো আপনি খেতে পারবেন না। গ্রিন লিফি ভেজিটেবলস, এই শীতকালটায় খুব ভালো হেলদি ফুড খাওয়ার জন্য। আপনি খাবেন, কিন্তু হার্ট ডিজিজ যাদের আছে একবারে পেট ভরে খেতে পারবেন না, খাওয়ার পরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না, তাহলে বুকে ব্যথা, হয়রান লাগা, শ্বাসকষ্ট হওয়া, এগুলো হতে পারে। শীতকালটা খাওয়ার জন্য আসলে খুবই ভালো। চমৎকার সব সবজি সময়, আমাদের জি। আশেপাশে। স্যার, আমরা একটি ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ও তো হলো না তো। আমার স্যার এই যে ওয়াইফের বুকে ব্যথা। জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, তো এই ব্যথাটা এই স্থানীয় একটা ধনবাড়িতে আমি একটা ডাক্তার দেখাইছি। তো উনি ওষুধ দিয়ে খাওয়াইলে ওষুধটা কমে থাকে, তারপরে আবার ওষুধটা বাদ দিলেই এই মানে ব্যথাটা আরম্ভ। আজকে আবার খাওয়া বাদ দিচ্ছে। দর্শক, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমার একটা জানার আছে, আপনার এই ব্যথাটা আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন, উনি কি বলেছেন এটা হার্ট ডিজিজ বা হার্ট ডিজিজ ছাড়া কিনা? এটা আগে জানতে হবে আপনাকে ডাক্তারের কাছ থেকে, যে আপনার ওই কি রোগে ভুগতেছে। উনি বলছে যে, হ্যাঁ, উনি বলছে যে আপনার হাড়ে একটু ওই যে ইসিজি করা হয়েছে, 2বার ইসিজি করা হয়েছে, একটু দাগ আছে, বলে যে একটু স্পট আছে আপনি হাড়ের। আচ্ছা, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমি ওনার ওই যে কোয়ারি, সেটা পরিপ্রেক্ষিতে বলতে চাই। বুকে ব্যথা এবং ইসিজি, উনি 2টা ক্লু দিয়েছেন আমাদেরকে। ইসিজিতে স্পট আছে। স্পট আছে বলতে মানে আমরা একটা বুঝতে চাচ্ছি যে অ্যাবনর্মালিটি আছে আসলে, হয়তোবা ইস্কিমিক কোনো চেঞ্জ আসছে, অথবা ব্লক যেটা থাকার কথা সেটা হয়তোবা মানে কোনো সিমটমস এখানে আছে। সেই ক্ষেত্রে তার যদি চেস্ট পেইন হয় এবং ফ্রিকুয়েন্টলি হতে থাকে, অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো করবে। এবং উনি যে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, ওনার পরামর্শ মতে উনি পরবর্তী যেই সেটা করতে হবে ওনাকে। অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি, ব্যথা কমে না কেন? সব ব্যথা কিন্তু ওষুধে কমবে না। ওষুধে ব্যথার মাত্রা কমে যাবে। আপনি যখন যে গ্রেড 4-এ ছিল বা হাই ছিল, 100% ছিল, এটা 60% হচ্ছে, 50%। তো অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি, এত ব্যথা কমছে না কেন? আপনার যদি আসলেই হার্ট ব্লক থাকে, সেক্ষেত্রে সব ব্লক কিন্তু ব্যথা কিন্তু ওষুধ দিয়ে কমবে না। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকে পর্বে আমরা কথা বলছি হৃদরোগ বিষয়ে, হৃদরোগের কারণ, প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে কথা হচ্ছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল হৃদরোগের চিকিৎসা বিষয়ে, ঔষধ নিয়ে কথা হচ্ছিল। রোগীরা এসে নিশ্চয়ই আপনাদেরকে বলে যে স্যার আমি শুধুমাত্র ঔষধ খেয়েই ভালো থাকতে চাই, তার হার্টে হয়তো কোনো ব্লক আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কিন্তু তিনি কোনো ইন্টারভেনশনে যেতে চান না বা কোনো পরবর্তী যেই সার্জিক্যাল প্রসিডিওর সেটাতে যেতে চান না। তো এই ক্ষেত্রে আপনারা আসলে কি করে থাকেন? ওষুধ নিয়ে রোগীদের যেই কমন একটা ধারণা যে ওষুধ খেলে সে ভালো হয়ে যাবে। অনেক সময় বলে স্যার আমার অনেক ওষুধ আছে, এগুলো কমায় দেন। প্রথম কথা হলো আপনার যেটা প্রয়োজনীয় ওষুধ সেটা আপনাকে খেতে হবে। নাম্বার অফ ড্রাগ ইম্পর্টেন্ট না, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, এবং আপনি যে লক্ষণ ফ্রি আছেন কিনা, ভালো আছেন কিনা, এটা ইম্পর্টেন্ট, কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া। দ্বিতীয় হলো যে আপনি ওষুধ খেলেই ভালো থাকবেন, পুরোপুরি এটা নাও হতে পারে। যদি আপনার সিভিয়ার ব্লাড রক্তনালীতে ব্লক থাকে বা সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম ডোজ, আমরা বলি অপটিমাইজ মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও যদি আপনি ভালো না থাকেন, পরবর্তী চিকিৎসা আপনাকে ইন্টারভেনশন বা এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি, যেটা স্টেন্টিং বা রিং বলি আমরা, সেটা করতে হইতে পারে। অনেকে আছে যে ভয়ে করতে চায় না, ঝুঁকি মনে করে বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি নাই। সেই ক্ষেত্রে পরামর্শ হবে যে আপনি অপটিমাইজ মেডিকেল ম্যানেজমেন্ট যেটা আছে, ওষুধ সর্বোচ্চ মাত্রা যেটা দেওয়া হবে এটা খাবেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন। শুধু এরকম না যে আমি মানে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলাম, তা না। স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না, হেভি এক্সারসাইজ করা যাবে না, খাওয়ার পরে পেট ভরে খাওয়া যাবে না, খাওয়ার পরে হাঁটা যাবে না, এগুলো আপনি মেনটেন করবেন। যখন বুকে ব্যথা হবে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিয়ে আপনি চুপচাপ এক জায়গায় বসে থাকবেন। সেইভাবে অথবা আপনার কোয়ালিটি অফ লাইফটা আপনি একটু ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু আপনার কমপ্লিট ট্রিটমেন্ট কিন্তু এটা দেওয়া হবে না, আপনি কিন্তু ঝুঁকিতে থেকেই যাবেন। হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হার্টের মাসুলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, এই ঝুঁকিগুলো থেকে যাবে মানে তিনি যদি ইন্টারভেনশনে না যান। এখানে স্যার একটা কথা একটু ছোট করে বলি যে পেট ভরে খাওয়া যাবে না এই বিষয়টা নিয়ে, যে একবারে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। অনেক সময় রোগীরা খুবই ডিমোটিভেটেড হয়ে যান যে আমি মনে হয় আর কিছুই খেতে পারবো না, খাদ্য তালিকা থেকে সব কিছু বাদ দিয়ে দিতে হবে। ব্যাপারটা তো ঠিক তা নয়, যে তিনি কিন্তু অল্প অল্প করে মানে পোর্শনে ভাগ করে দিনে 6 বার তিনি খাদ্য গ্রহণ করতে পারেন, কিন্তু একবারে অধিক পরিমাণে নয়, যেটা আসলে আমাদের বাঙালিদের মধ্যে একটু আমাদের কালচার আছে যে আমরা খেতে বসলে হয়তো একদম পেট পুরে খাই বা একদম আমাদের পাতে বিভিন্ন ধরনের ব্যঞ্জন থাকে, আমরা খেতে ভালোবাসি। সেই বিষয়টা নিয়ে স্যার আপনি বলছিলেন। এখন স্যার আমি একটু চিকিৎসা নিয়ে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে এখন বাংলাদেশে নিশ্চয়ই অনেক ধরনের আধুনিক চিকিৎসা হচ্ছে। একটা সময় আমরা দেখতাম যে হার্টের সার্জারি মানেই সেটা ওপেন হার্ট সার্জারি, একটা বিশাল একটা ইনভেসিভ প্রসিডিওর, কিন্তু এখন কি স্যার সেই জায়গাটা থেকে তো আমরা অনেকটা নিশ্চয়ই উন্নত হয়েছি? অবশ্যই। আমাদের দেখেন গভর্নমেন্ট লেভেল বা সরকারি লেভেল, বেসরকারি লেভেলে অনেক উন্নত ধরনের হসপিটাল, অ্যাডভান্স চিকিৎসা সহ আসছে এবং রোগীরাও ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছে। আপনি হৃদরোগ হাসপাতালে যদি বলেন, সেখানে মিনিমাম খরচে উন্নত মানের চিকিৎসা পাওয়া যাচ্ছে। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, আগে এনজিওগ্রাম করার জন্য রোগীদের অনেক মানে হসপিটালে ভর্তি থাকতে হতো, এখন আমরা বলি ডে টাইম প্রসিডিউর। আপনি যদি রেডিয়াল অ্যাপ্রোচ বা হাত দিয়ে করেন, আপনি দিনে দিনে ছুটি দিতে পারবেন। পা দিয়ে করলে একদিন থাকতে হবে। এনজিওপ্লাস্টির খরচও অনেক কমে গেছে, পদ্ধতিও আধুনিক, এবং যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সব কিছু কিন্তু আমাদের দেশে আছে। সরকারি লেভেলে আছে এবং বেসরকারি লেভেলে আছে। সরকারি লেভেলে খরচ কম, বেসরকারি লেভেলে খরচ রিজনেবল, নট মোর। যারা আমরা বাইরে যায় চিকিৎসা করি বা আরও উন্নত চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, সেই ফেসিলিটিসগুলো কিন্তু আমাদের দেশে আছে। আর কার্ডিয়াক সার্জারির ব্যাপারে যেটা হলো, সার্জারির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং সার্জারি লোড আমাদের দেশে অনেক বেশি। বাচ্চাদের সার্জারি, বয়স্কদের সার্জারি, সব ধরনের চিকিৎসা দেশের সরকারি এবং বেসরকারি সব হাসপাতালে হয়। শুধু ঢাকা শহরেই না, অন্যান্য বিভাগীয় শহরেও কিন্তু এখন চিকিৎসা শুরু হয়েছে। এটার একটা সময় অবস্থা সম্পন্ন যারা ছিলেন তারা কিন্তু দেশের বাইরে যেতেন, সেই ট্রেন্ডটা এখন কতটুকু পরিবর্তন? অনেক কমে গেছে, অনেক। ইনিশিয়ালি যেটা হয়, অ্যাটলিস্ট আমাদের কাছে আসে, চিকিৎসা নেয়, তারপর হয়তো বা একটু রিভিউ করার জন্য যায়, দেখে আসি। কিন্তু আগে যেটা হইতো যে উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা হইলেই বাইরে যেয়ে চিকিৎসা করতো, এই ট্রেন্ড কমে গেছে। অন্তত আমাদের কাছে আসে, চিকিৎসা নেয়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি সবই করে, অথবা পরামর্শটা নিয়ে চিকিৎসাটা মেনে চলে। তারপরে কোনো কারণে হয়তো ইভ্যালুয়েট করতে যায়, কিন্তু ফার্স্ট চয়েস ইজ বাংলাদেশ।
আমাদের ডাক্তারই আমরা ফার্স্ট চয়েস। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা ভীষণ খুশির খবর। স্যার, আমরা জানি যে হার্টের রোগ হলে মানে স্বাভাবিকভাবেই রোগীটার সার্ভাইভাল যে ইয়ার সেটা কমে আসে। তো যদি একজন পেশেন্ট সঠিক সময়ে ডায়াগনোসিসের মাধ্যমে তিনি যদি সঠিক চিকিৎসাটা গ্রহণ করেন, সেক্ষেত্রে তার সার্ভাইভাল ইয়ার্স কেমন হয়? আমরা রুগীদের যেটা বলি, রুগীরা আসলেই বলে আর কদিন বাঁচবো। আমি যেই কনসেপ্ট থেকে বলি, বাঁচাটা কিন্তু আমি আপনাকে প্রলং করতে পারবো না, আপনি কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা যাবে। আপনি এখন হাঁটলে বুকে ব্যথা হচ্ছে, বা খাওয়ার পরে আপনি বুকে ভার অনুভব করছেন, অথবা আপনার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, এইগুলোকে আমরা কন্ট্রোল করে দিয়ে আপনার কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মানটাকে আমরা সুন্দর করে দিতে পারবো যদি আপনি ওষুধ খান, নিয়ম মেনে চলেন। কিন্তু আপনি লাইফ প্রলং করা এটা আমাদের হাতে না। এটা আপনি যতদিন বাঁচবেনই, কিন্তু সুস্থভাবে বাঁচাটা কীভাবে বাঁচবেন সেই পদ্ধতিটা আমরা বলে দিতে পারি। সেই জন্য হতাশ হওয়ার কিছু নাই, ওষুধ খাবেন, সুস্থ থাকবেন। মানে তিনি যেন বার্ডেন না হন। মানে একটা পরিবারে যখন একটা হার্টের রোগী থাকে, সেটা দেখা যায় যে সোশ্যাল একটা বার্ডেন সৃষ্টি করে এবং পাশাপাশি ইকোনমিক একটা বিশাল বার্ডেন সৃষ্টি করে। তার মানে আমাদের রোগীরা আসলে সেই কোয়ালিটি অফ লাইফটা পাচ্ছে আপনাদের কাছে চিকিৎসার মাধ্যমে। এবং এনআইসিভিটির কথা যেখানে আপনি কর্মরত আছেন বললেন যে সেখানে সব ধরনের আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন। তো এখানে যদি আমার একজন গরিব একজন রোগী, প্রান্তিক একজন মানুষ, তার হয়তো সেইভাবে সামর্থ্য নেই, তিনি যদি আসেন, তিনি কি খালি হাতে ফেরত যাবেন, নাকি তাকেও আপনারা এরকম একটা চিকিৎসা দিতে পারবেন? সরকারি হাসপাতালের সুবিধা যেটা হলো যে সেখানে নিম্ন আয়ের এবং উচ্চ আয়ের সবাই চিকিৎসা পাবে। নিম্ন আয়ের লোকজনের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এবং স্টেন্টিং যেটা রিং সেটাও ফ্রি দেওয়ার ব্যবস্থা আছে। তবে সংখ্যাটা সীমিত, অনেক সময় পেসমেকার আমরা ফ্রি দিয়ে থাকি। সেক্ষেত্রে রোগীকে কিছু ফর্মালিটিস মেনটেন করে অ্যাপ্লিকেশন করলে মানে থাকা সাপেক্ষে স্ট্যান্ডিং দিয়ে দেওয়া হয়, রিংটা দিয়ে দেওয়া হয়, এবং একদম একটা নমিনাল ফি জমা দিতে হয়, শুধু গভর্নমেন্ট ফি। যেমন আমাদের এনজিওগ্রামের ফি 2 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে যায়, আনুষঙ্গিক পরীক্ষা আরও কিছু টাকা লাগে, সেটা অন্য কোথাও সম্ভব না। তাহলে গরিব রোগীদের চিকিৎসা আছে, সে গরিব এটা প্রুফ করার জন্য আমরা কিছু ডকুমেন্ট তার কাছ থেকে চাই। সে গিয়ে বললেই হবে না যে আমি গরিব। তার মানে সমাজ কল্যাণে কিছু কাগজ আছে, এটা জমা দিলে আমরা স্ট্যান্ড বা পেসমেকার থাকা সাপেক্ষে আমরা এটা প্রোভাইড করে থাকি আমাদের পরিচালক মহোদয়। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে একজন হার্টের রোগী, তিনি হয়তো কোনো তার হার্টে ব্লক ছিল, তাকে আপনারা অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে তাকে একটা চিকিৎসা দিয়েছেন, তো এর পরে আসলে তার জীবন ধারণটা ঠিক কেমন হওয়া প্রয়োজন? প্রথম হলো সে কোনো ওষুধ বন্ধ করবে না উইদাউট পারমিশন ফ্রম দ্য ডক্টরস। ডাক্তারের পারমিশন ছাড়া বন্ধ করবে না। তার লাইফ স্টাইলগুলো চেঞ্জ করবে না। অনেকে ভাবে যে আমি তো অনেক দামি চিকিৎসা করলাম, এখন আমি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, স্মোকিং করতেছে, আনহেলদি ফুড খাচ্ছে, ওয়েট গেইন করছে। আসলে তা না। আপনি যত দামি গাড়ি কিনবেন তার মেনটেন্যান্স খরচ কিন্তু তত বেশি। তাহলে আপনার হার্টে স্ট্যান্টিং করা, তার মানে আমরা এটা সার্ভিসিং করে দিয়েছি। আপনার নর্মাল হার্ট ছিল না এটা। তো এটাকে মেনটেন করার জন্য আপনি যা যা করার সব করতে হবে। ওষুধ খেতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার চেঞ্জ করতে হবে, এবং সুস্থ থাকার জন্য অন্যান্য যেই পদ্ধতিগুলো বলা হবে সেগুলো আপনাকে মানতে হবে। দেখা যাচ্ছে যে রোগীটা আগে স্মোকিং করতো, তিনি স্মোকিং ছাড়ছেন না, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে একই রকম। মানে যে আন্ডারলাইং যে ঝুঁকিগুলো ছিল, সেই ঝুঁকিগুলো অবশ্যই, মানে আমরা তো বলি যে মডিফায়েবল যে রিস্ক ফ্যাক্টরগুলোকে মডিফাই অবশ্যই তাকে করতে হবে, আর কিছু আনমডিফায়েবল রিস্ক ফ্যাক্টর থাকে যেটার উপরে আমাদের কোনো হাত নেই। স্যার, এখন আমি প্রায় শেষ দিকে এসেছি, যে এখন তো আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছেন, মানে যদি আমাদের যে গ্লোবাল সিনারিও সেটার সাথে যদি বাংলাদেশের সিনারিওকে তুলনা করতে বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের যেটা ইয়েটা হয় যে আমাদের পপুলেশন যেহেতু বেশি, ডক্টরস নাম্বার কম, সেখানে আমাদের রোগীর চাপটা বেশি। আসলে আমাদের যেরকম সাপোর্ট দেওয়ার দরকার সেই জিনিসটা ওই সময় হয়তো দেওয়া যায় না, পরবর্তীতে দেওয়া যায় লজিস্টিক সাপোর্ট। সেই জিনিসটা আমরা একটা ফিল করি যে আমাদের লজিস্টিক সাপোর্টটা রোগীকে একই দিনে একই সময়ে দ্রুত সাপোর্ট দেওয়া, বা প্রাইমারি এনজিওপ্লাস্টি করার জন্য যে অ্যাম্বুলেন্স দরকার সরকারিভাবে, সেগুলো যদি করা যায়, মানে হার্ট অ্যাটাকের ইমিডিয়েটলি যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম সরকারি এবং বেসরকারি লেভেলে, তাহলে রোগীরা আরও বেশি ভালো থাকতে পারত। তার মানে কি আমরা সেই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জায়গাটায় এখন কি মানে কিছুটা কি আমরা পিছিয়ে আছি বলতে পারি। এর পিছনে কারণ কি আপনি ম্যান পাওয়ার শর্টেজ? প্রথম কারণ হলো রোগীদের সচেতনতা। রোগীরা চিন্তা করে যে হার্ট অ্যাটাকের পরে যে ব্যথা কমে যায়, তখন আর সে বলে না যে আমি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করব। দ্বিতীয় হলো সে চিন্তা করে ফাইন্যান্সিয়াল জিনিসটা। তৃতীয় চিন্তা করে যে ঝুঁকি তো আছে আসলে হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকের পরে নর্মালি মৃত্যুর ঝুঁকি বেশি। এনজিওগ্রাম করলে মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে, কিন্তু ওই ঝুঁকিটাও নিতে চায় না। কিন্তু দিস ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। যদি কেউ ইন টাইম এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করে, হার্ট মাসুলগুলো সার্ভাইভ করে যাবে, তার পরবর্তী যে ঝুঁকি এগুলো কমে যাবে।
আমরা তো বলে থাকি যে মাসল ইজ টাইম, মানে যত দ্রুত সময়ের মধ্যে আর হাসপাতালে পৌঁছানো যাবে তত বেশি মানে মাসলটাকে সেভ করা সম্ভব হবে। সেক্ষেত্রে রোগীদের ডিসিশন মেকিং এর এখানে একটা জায়গা আছে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি সরকারি হাসপাতালে পাবলিকদেরকে সার্ভ করছেন, নিশ্চয়ই এই চ্যালেঞ্জগুলোই প্রতিনিয়ত আপনারা ফেস করছেন। অনেক বেশি রোগীকে কনভিন্স করা, রোগীকে বোঝানো, এটা আসলে খুব হয়। এটা আমার মনে হয় অ্যাওয়ারনেসটা কম, রোগীদের সচেতনতা কম, যে এটা করলে সে ভালো হবে, এই জিনিসটা সে বুঝতেই অনেকক্ষণ লেগে যায়। কাউন্সেলিংটা করতে অনেকটা সময় লেগে যায়। আমরা কাউন্সেলিং করে ফেলি, কিন্তু সে তার যে কনসেন্ট দেওয়া যে আমি রাজি আছি, কনসেন্ট ছাড়া তো আমরা করতে পারি না, এটাই সে সময় নিয়ে নিচ্ছে। মানে এই জায়গাটাতে এখনো রোগীদের সচেতনতার অভাব আছে বলে আপনি মনে করছেন? মানে এটা নিয়ে আমাদেরকে পরবর্তীতে কাজ করতে হবে ডেফিনেটলি। স্যার, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব রোগীদের জন্য বা আমাদের মানে টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন তাদেরকে স্যার আপনি কি বলবেন? দর্শক শ্রোতা এবং যারা আছেন সবাইকে আসলে আমার নববর্ষের শুভেচ্ছাটা দেওয়া হয় নাই, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সুস্থ জীবন যাপন করার জন্য, মানসিক স্ট্রেস এগুলো মুক্ত থাকবেন, হেলদি লাইফ লিড করার জন্য হেলদি খাবার খাবেন, ওয়েট রিডিউস করবেন, এবং যেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর স্মোকিং, কোলেস্টেরল এগুলো অ্যাভয়েড করে সুস্থভাবে বাঁচার চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকলো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আমরা আজকে শেষ করবার আগে অবশ্যই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি সুস্থ সুন্দর জীবন গড়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।